নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুক কম। আজ থেকে আমি একটা সিরিজ শুরু করতে চলেছি, সেটা হচ্ছে বইমেলা টাটকা বইয়ের রিভিউ। আপনারা সবাই জানেন বইমেলা এখন চলছে, আমি ভ্লগও বানাচ্ছি। ভ্লগ বানানোর পাশাপাশি বইমেলাতে প্রকাশিত হওয়া বা বইমেলা অল্প আগে প্রকাশিত হওয়া কিছু বই নিয়ে আমি রিভিউ দেব। হ্যাঁ, যে বইগুলো আমি সংগ্রহ করেছি সেই বইগুলোর মধ্যে কিছু কিছু আমি পড়েও ফেলেছি। যে বইগুলো আমি পড়ে ফেলেছি সেগুলো নিয়ে একদম টাটকা রিভিউ আপনাদের কাছে চলে আসবে এবার থেকে। প্রথম যে বইটা নিয়ে আমি আমার রিভিউ শুরু করব, এর লেখক হচ্ছেন শোভন কাপুরিয়া। শোভন কাপুরিয়ার আগেও আমি কিছু বই পড়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত তার রিভিউ আমি দিতে পারিনি কোনো কারণে। কিন্তু এই বইটা আমার পড়ে মনে হলো যে এই বইটা ওনার লেখা বইগুলোর মধ্যেও একটা আলাদা স্বাতন্ত্র্য দাবি করে। সেজন্য এই বইটা দিয়েই আমি আমার এই টাটকা বইমেলা বইয়ের রিভিউ শুরু করতে চলেছি। বইটির নাম হচ্ছে জোডিয়াক। ঠিক ধরেছেন, 12টা জোডিয়াক সাইনের সঙ্গে সম্পর্কিত এই বইয়ে 12টা গল্প রয়েছে। তবে এই গল্পগুলো কিন্তু শুধু কোনো জোডিয়াক সাইনকে সবিস্তারে এক্সপ্লেন করছে বা খুব সোজাসুজি এই জোডিয়াক সাইনগুলোর সঙ্গে সম্পর্ক আছে সেরকম নয়, কিন্তু কিছু কিছু চরিত্র, গল্পের কিছু কিছু চরিত্র জোডিয়াক, একটি নির্দিষ্ট জোডিয়াক সাইনকে বা একটি নির্দিষ্ট রাশিকে রিপ্রেজেন্ট করছে। এবং কোন সে চরিত্র কোন রাশিকে বা সে রিপ্রেজেন্ট করছে সেটা প্রতিটা গল্পের শেষে বলা রয়েছে। বইটি প্রকাশ করেছেন বই বন্ধু পাবলিকেশন, এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 499 টাকা। এর প্রচ্ছদ এঁকেছেন, খুব সুন্দর প্রচ্ছদ, আমি এটা বলতে চাইবো প্রথমেই। প্রচ্ছদটি এঁকেছেন ইন্দ্রজিৎ কর্মকার, এবং এতে অনেকেরই অলঙ্করণ রয়েছে। সেটা রনি বসু বলে একজনের অলঙ্করণ রয়েছে, এছাড়া আরও কারোর অলঙ্করণ এখানে রয়েছে। তাহলে শুরু করা যাক বইটির রিভিউ। তার আগে বলে রাখি যে যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার, এবং সাবস্ক্রাইব করে নেওয়ার পর একটা বেল আইকন দেখতে পাবেন, সেই বেল আইকনটায় ক্লিক করতে ভুলবেন না। তাহলে যে রিভিউ আমি দেব সেই রিভিউটার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করি। আমি বলেছিলাম এই বইয়ে 12টা গল্প রয়েছে। তার আগে এর ব্লার্বে কী দেওয়া রয়েছে সেটা পড়া যায়। অন্ধকার, ভয় ও রহস্য, এই তিনটি শব্দের প্রতি আকর্ষণ চিরন্তন। অন্ধকার রাস্তা, আধারে ঢেকে থাকা নির্জন বাড়ি, পঙ্কিল অন্ধকারে ডুবে থাকা মহাকাশ, গা ছমছম করে কথাগুলো শুনলে। কিন্তু সব থেকে বেশি অন্ধকার জমাট বাঁধে কোথায়? মানুষের মনের গহীনে। মানুষের মনের আধারে লুকিয়ে থাকা শয়তান অপেক্ষা করে সঠিক সময় সুযোগ বুঝে নিজের প্রভাব বিস্তার করে। এই বইয়ের 12টি কাহিনী বলে মানুষের মনে সেই আধারের কথা, গল্প বলে সেই আধারের শয়তানের কথা। এই 12টি কাহিনী প্রতিটিতেই একটি করে চরিত্র, একটি করে রাশি বা জোডিয়াকের একটি করে বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করছে, এবং প্রতিটি গল্পই পাঠককে নিয়ে যাবে ভয় ও রহস্য ভরা বিচিত্র এই জগতে। গল্পগুলোর নাম আপনাকে বলি। প্রাচীন, হ্যারিসন রোডের শেষ বাড়িটা, মধুগড়ে বারিনবাবু, নীল চোখ, হেলিওপলিসের সেই বাড়িটা, ফেরার পথ নেই, ক্ষোভ, আউটপোস্ট KB11, অন্ধকারের রং নীল, অমীমাংসিত, অন্তরালে এবং আবর্ত। এর প্রতিটি গল্পই, যেটা আমি বললাম যে ডার্ক থিমের উপরে বেস করা, কিন্তু তার মধ্যেই আলাদা আলাদা সাবজনরা নিয়ে কিন্তু লেখক কাজ করেছেন। যেমন এখানে হ্যারিসন রোডের শেষ বাড়িটা বা হেলিওপলিসের সেই বাড়িটা, এগুলোর মধ্যে অতীন্দ্রিয় ব্যাপার স্যাপার তো আছেই, এর মধ্যে সম্পর্ক একটা বিশাল ভূমিকা পালন করছে। আউটপোস্ট KB11 যেমন একটা স্পেস হরর আমি বলতে পারি। অন্ধকারের রং নীল একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলা যেতে পারে। আবর্ত বা অন্তরালে, এই গল্পগুলো ঠিক কোন জনারে ফেলবো সেটা নিয়ে আমিও সন্দিহান, কিন্তু ডেফিনেটলি 2-3টে জনরার খুব সুন্দর মিশ্রণ ঘটেছে এখানে। গল্প প্রত্যেকটাই ভালো, তবে আমার যে গল্পগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে বিশেষ করে সেটা হচ্ছে নীল চোখ, হেলিওপলিসের সেই বাড়িটা, হ্যারিসন রোডের শেষ বাড়িটা, আউটপোস্ট KB11, অন্ধকারের রং নীল এবং আবর্ত। শেষ গল্পটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কেননা শেষ গল্পটার মধ্যে প্রায় 3টে
একটা নয় দুটো নয়, তিনটে মারাত্মক টুইস্ট রয়েছে এবং সেই টুইস্টগুলো খুবই যথাযথ। টুইস্টগুলো পেছনে যে কারণগুলো আছে সেগুলো কিন্তু গল্পের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তাও লেখকের মুনশিয়ানা এমনই যে পাঠক কিন্তু কোনো ধারণাই করতে পারবে না যে এই টুইস্টগুলো আসতে চলেছে গল্পে। গল্পে হয়তো একটা চরিত্র রয়েছে, সে খুবই অকিঞ্চিতকর একটা চরিত্র মনে হবে প্রথমে, যে কেন এই চরিত্রটা রয়েছে, কিন্তু পরে বোঝা যাবে যে সেই চরিত্রটাই হচ্ছে গল্পের মূল কারণ এবং বা গল্পের মূল হোতা। সেরকম একটা গল্প আবর্ত। আবর্ততেও আমি শেষের দেখিয়ে দিচ্ছি, পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাকে এখানে। অন্যকে প্রভাবিত করা এবং অন্যের মনকে নিজের ইচ্ছে মতন চালনা করার ক্ষমতা পাইসিস রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। পাইসিস মানে মীন রাশি আর কি। হ্যাঁ, এ কাহিনীতে, নামটা বলছি না যাতে আপনারা, নাহলে আপনারা তো পড়ে বুঝেই যাবেন। এ কাহিনীতে ড্যাশ কেউ একজন এক্স পাইসিস রাশির প্রতিনিধিত্ব করছে। হ্যারিসন রোজের শেষ বাড়িটা, শেষটা দেখি কি বলছেন। টরাস রাশির জাতক জাতিকারা হয় অত্যন্ত জেদি, পছন্দের জিনিস না পেলে তারা হয়ে ওঠে ভয়ঙ্কর, নিতে পারে ভয়াবহ পদক্ষেপ। নিজের স্বার্থ রক্ষার্থে অন্যের কথা ভাবে না এরা। এই কাহিনীতে এক্স টরাস রাশির প্রতিনিধিত্ব করেছে। তো এইভাবে কোন ব্যক্তি বা কোন চরিত্রটি কোন রাশির প্রতিনিধিত্ব করছে এবং সেই রাশির চারিত্রিক বৈশিষ্ট্য, কোন চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এই ব্যক্তির ভেতরে রয়েছে, সেটা শেষে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। তো জোডিয়াক সাইন নিয়ে আমিও প্রচুর অবসেস ছিলাম একসময়। লিন্ডা গুডম্যান বা অন্যান্য প্রকাশনীর বই প্রায়ই কিনতাম, স্টার মার্ক বা আপনার ইয়ের থেকে, আপনার স্টোরি বা ক্রসওয়ার্ড থেকে, পার্ক স্ট্রিটের রাস্তা থেকেও বই তুলে পড়েছি আমি। জগদীশ গুপ্পাল, লিন্ডা গুডম্যান, এগুলো প্রচুর পড়েছি। তো একটা সম্যক ধারণা আমার রয়েছে। তো আমি সেজন্য ব্যক্তিগতভাবে হয়তো একটা ধারণা করতে পারছিলাম যে কোন চরিত্রটি এই রাশির প্রতিনিধিত্ব করছে, কেন সিরিয়াল অর্ডারেই রয়েছে। কিন্তু যারা এগুলো নিয়ে অতটা পড়াশুনো করেনি বা যারা জানে না, তারা কিন্তু শেষে ওটা পড়ে খুব মজা পাবে, আচ্ছা এই চারিত্রিক বৈশিষ্ট্য এটা। এবং যদি ধরুন এই যে টরাস রাশির জাতক বা জাতিকা, সে মনে মনে হয়তো বুঝবে যে না, কথাটা ঠিকই লেখা আছে, হয়তো মানতে চাইবে বা মানতে চাইবে না। বা যারা হয়তো টরাস রাশি জাতক জাতিকাদের চেনে, তারা একটা মিল খোঁজার চেষ্টা করবে। তো সেভাবে কিন্তু লেখক খুব সুন্দরভাবে গল্পগুলোর সঙ্গে পাঠক পাঠিকাদের একটা বন্ধন গড়ে দিচ্ছেন। এই ফরম্যাটটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, ফরম্যাটটা খুব ইউনিকও বটে। এর আগে আমি জোডিয়াক সাইন বলে দৈতা হাজরা গোস্বামীর একটি গল্প সংকলন পড়েছিলাম। সে গল্পগুলো ছোট ছিল, এর থেকে আকারে অনেক ছোট ছিল, এবং সেখানে যে চরিত্রগুলো ছিল সেই চরিত্রগুলোর মানে বৈশিষ্ট্যগুলো অনেকটা চোখে আঙুল দিয়েই বুঝিয়ে দেওয়া ছিল যে এরা এই রাশির প্রতিনিধিত্ব করছে, নিজে কিছু লেখার ছিল না। সেই গল্পগুলোর থেকে এখানকার গল্পগুলো কিন্তু ফ্লেভারে, মেজাজে, পরিবেশে অনেকটাই আলাদা। এবার যে গল্পগুলোর কথা আমি বললাম, তার মধ্যে এই যে হ্যারিসন রোডের শেষ বাড়িটা, এই গল্পটা আগেও আমি অন্যের মুখে গল্পটা শুনেছি, মানে গল্পটা নিয়ে অনেক প্রশংসা শুনেছি। এই গল্পটার মধ্যেও কিন্তু অনেক টুইস্ট রয়েছে এবং এই গল্পের মধ্যে কোনো সম্পর্ককেই যে শেষ পর্যন্ত বিশ্বাস করা যায় না, বা কোনো সম্পর্ককেই যে সম্পর্কেরই একটা যে এক্সপায়ারি ডেট থাকে, সেই নিষ্ঠুর সত্যটা কিন্তু এই গল্পটা পড়লে বোঝা যায়। এবং গল্পের মধ্যে কিছু বর্ণনা রয়েছে যেটা পড়ে আপনি শিউরে উঠতে পারেন আর কি। চমৎকার, খুব সুন্দরভাবে লেখা একটি গল্প, খুব ম্যাচিওর্ড একটা গল্প, আমার খুব ভালো লেগেছে এই জন্য। মধুকরে বাইনবাবুটিও খুব কমপ্লেক্স একটি গল্প, তবে গল্পটি যেভাবে লিখেছেন সেটাতে সেই কমপ্লেক্সিটিটা খুব খুব বেশিক্ষণ বজায় থাকে না, বোঝাই যায় যে গল্পের চলন কী হতে চলেছে। তাও আপনার পড়ে কিন্তু ভালো লাগবে, এটা গ্যারান্টি দিতে পারি। নীল চোখ, যেটা আমি আগেই বললাম, নীল চোখ কিন্তু সত্যি সত্যি একটা আদর্শ থ্রিলিং ছোট গল্প। ছোট গল্পের মধ্যে কিন্তু মানে যেহেতু গল্পের পরিসরটা ছোট, সেজন্যই নাম ছোট গল্প, কম পরিসরের মধ্যে কি শেষে একটা মারাত্মক চমক দিয়ে গল্পটাকে শেষ করতে হয়।
এটা কিন্তু অনেক লেখক লেখিকারাই ঠিকমতো পারেন না, কিন্তু শোভন কাপুরিয়া খুব সুন্দরভাবে এই ছোটো গল্পটিকে শেষ করেছে। এবং বলতে দ্বিধা নেই যে শেষটা আমি কোনোভাবেই আন্দাজ করতে পারিনি, সেজন্য একটা বাহবা অবশ্যই ওনার প্রাপ্য। নীল চোখ, এটা অসামান্য গল্প। হেলিওপলিসের সেই বাড়িটা, এটা আমার সেকেন্ড বেস্ট লেগেছে পুরো সংকলনের মধ্যে। হেলিওপলিসের সেই বাড়িটা খুব মাল্টি লেয়ার্ড একটা গল্প, সেজন্য আমার বিশেষ করে আরও ভালো লেগেছে। এবং পরে লেখক এটা একটা ডিসক্লেমারও দিয়েছেন যে গল্পটা কিছুটা একটা সত্যি ঘটনার ওপরে আধারিত, এবং সত্যি ঘটনার উপরে আধারিত জেনে আরও বীভৎস মনে হয়েছে আমার গল্পটা। গল্পটা লেখা হয়েছে মিশরের পটভূমিকায়, আর লেখকের সঙ্গে মিশরের একটা খুব সুন্দর যোগাযোগ রয়েছে। লেখকের সঙ্গে আমি যোগাযোগ করেও জানতে পারি, আমার একটা ইন্টারেস্ট হয়েছিল যে উনি মিশরকে এত সুন্দরভাবে কী করে রিপ্রেজেন্ট করলেন। লেখকের সুযোগ হয়েছিল মিশরে যাওয়ার, ইজিপ্টে যাওয়ার, তাই ইজিপ্টকে এত সুন্দরভাবে উনি এখানে রিপ্রেজেন্ট করতে পেরেছেন। হেলিওপলিসের সেই বাড়িটা অবশ্য পাঠ্য একটি গল্প, এবং এটা যদি অনেকগুলো লেখকের একটা সংকলন হয়, যে সেরা ভয়ের সংকলন বা সেরা ডার্ক জনরার গল্পের সংকলন, সেখানে অবশ্যই এই গল্পটি স্থান পাওয়া উচিত। আবর্তর তো পাওয়াই উচিত, এটারও পাওয়া উচিত বলে আমার মনে হয়। আউটপোস্ট KB11, এটা একটু মন দিয়ে পড়তে হবে, বেশ কিছু বৈজ্ঞানিক টার্মস রয়েছে, পটভূমিকাটাও একটু মন দিয়ে পড়তে হবে, কিন্তু একবার পড়তে শুরু করলে আপনি এই আউটপোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন এবং কোনোভাবেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। আউটপোস্ট KB11 আরেকটা কারণে আমার প্রিয়, কারণ আউটপোস্ট KB11 একটি চরিত্র আছে যেটা আমার রাশিকে, মানে স্করপিওকে, বৃশ্চিক রাশিকে রিপ্রেজেন্ট করে। সেটা একটা ছোট কারণ অবশ্যই, কিন্তু তাছাড়াও বলতে হবে যে স্পেস হরর কাহিনী একেবারেই বাংলায় লেখা হয় না, সেদিক দিয়ে এটা একটা নজির করেছে অবশ্যই। এখানে লেখা রয়েছে যেমন স্করপিও রাশির জাতক জাতিকারা অনেক সময় অতিরিক্ত গোপনীয়তা বজায় রাখে, তাদের মনে ও মগজে কী পরিকল্পনা চলছে তা সহজে বোঝা যায় না। এই কাহিনীতে এক্স স্করপিও রাশির প্রতিনিধিত্ব করছে। অন্ধকারের রং নীল, খুব ভয়ের একটা গল্প আমি বলবো। এতে কিন্তু কোনো ভূত নেই, কোনো অশরীরই নেই, কিন্তু ভয় রয়েছে পুরো মাত্রায়। একটি আইসোলেটেড গেস্ট হাউস বা হোটেল, সেখানে একটি ব্যক্তি থাকতে আসছেন এবং তার সঙ্গে অতি মাত্রায় আলাপী একজন আরেকটি ব্যক্তির পরিচয় ঘটছে। তারপরে কি হচ্ছে সেটা পদে পদে শিহরণ এবং পদে পদে টুইস্ট রয়েছে। গল্পটা আমার চমৎকার লেগেছে। গল্পটার শেষটা একটু মানে অ্যাব্রাপ্টলি চলে এসছে বলে আমার মনে হয়েছে। গল্পটা আরেকটু শেষটা দীর্ঘায়িত হয়তো করাই যেতে পারতো, হয়তো একটা কারণটাকে আর একটু পোক্তভাবে এস্টাবলিশ করা যেতে পারতো, কিন্তু যেখানে মানে আতঙ্ক রাখা বা আতঙ্ক মানে পাঠকদের আতঙ্কিত করার যে প্রচেষ্টাটা লেখকের রয়েছে, সেটাতে তিনি পুরোপুরি সফল। 100% মার্কস তো তার জন্য ওনাকে দেওয়াই যায় এই গল্পেতে। অন্তরালে গল্পটাও আমার দুর্দান্ত লেগেছে। এটা অন্তরালে গল্পটা একটা অত্যন্ত জনপ্রিয় সত্যি ঘটনার উপর আধারিত, যেটা নিয়ে আরেকজন খুব নামকরা লেখিকা তিনি একটি বই লিখেছেন বাংলায়, হারিয়ে যাওয়া খনিরা সিরিজ। সেই সিরিজের একটি বই রয়েছে, এবং বারোট হাউস বলে একটা জি5-এ একটা সিরিজ এর উপরে হয়েছে। তাও আমি বলবো লেখক নিজস্ব ফ্লেভার দিয়েছেন। লেখক মানে পুরোপুরি গল্পটাকে অন্য দিকে ঘুরিয়ে নিয়ে গেছেন, কিন্তু গল্পের যে মানে মূল যে ঘটনাটা আসলে হয়েছিল সেটার ফ্লেভারটাও তিনি পুরোপুরি বজায় রেখেছেন। এবং শেষটা যারা এই ঘটনাটার ব্যাপারে কিছুই জানে না, যারা এই অন্য বইটি পড়েনি বা যারা ওয়েব সিরিজ দেখেনি, তারা তো শিউরে উঠবেনি। আমার মতো যারা এগুলো পড়েছে বা দেখেছে তাদেরও মনে একটা চমক জাগাবে এই গল্পটি। চমৎকারভাবে লেখা গল্পটি, তার সঙ্গে এর আমি দেখাতে চাইব এর ইলাস্ট্রেশনটাও কিন্তু খুব সুন্দর। বাকি গল্পগুলো আমি আর বিস্তারিত আলোচনা করলাম না, কিন্তু বাকি গল্পগুলোও কিন্তু প্রত্যেকটাই বেশ ভালো, এবং প্রত্যেকটা গল্পই আপনাকে নানাভাবে চমৎকৃত করবে। এবং যারা ডার্ক জনরা ভালোবাসেন বা এই ধরনের জনরা যারা পড়তে অভ্যস্ত, তাদের তো এটা পড়ে খুবই ভালো লাগবে। যারা এই ধরনের জনরার বই প্রথম পড়তে চাইছেন তাদেরও বলবো যে আপনারা পড়ে দেখুন, ঠকবেন না একদমই। এবং এটা একটা খুবই উৎকৃষ্ট মানের গল্প সংকলন, যেটা বইবন্ধু পাবলিশার খুব যত্ন নিয়ে প্রকাশিত করেছে। তাহলে বইমেলাতে যদি আপনারা বইবন্ধু স্টলে এটা দেখতে পান, অবশ্যই কিনে নিতে ভুলবেন না। এমনিতেও এটা যথেষ্ট জনপ্রিয় হয়েইছে যা আমি শুনছি।
বেশিরভাগ গল্পই আপনাকে আকৃষ্ট করবে। এই ছিল আমার জোডিয়াক নিয়ে আলোচনা। আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাবেন। যদি কিছু খারাপ লেগে থাকে তাহলেও জানাবেন। আর আপনারা যদি পড়ে থাকেন তাহলে আমার রিভিউয়ের সঙ্গে আপনার মত মিলছে কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজ তবে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।